চালু হলো সিটি ইকোনমিক জোন। ভিডিও কনফারেন্সে গণভবন থেকে আরও 10টি ইকোনমিক জোনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। অবশেষে হাতিরঝিল থেকে সরে যাচ্ছে বিজিএম এর সব কার্যক্রম। আজ উত্তরায় সংগঠনটির নতুন ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। রমজান উপলক্ষে ভোগ্যপণ্যের আমদানি বাড়ায় চট্টগ্রাম বন্দরে বেড়েছে জাহাজ আসার পরিমাণ। পণ্য জট এড়াতে দ্রুত খালাসের নির্দেশ বন্দর কর্তৃপক্ষের। রাজধানীর ৯৯% শপিং মল ও মার্কেট ভবনেই নেই অগ্নি নিরাপত্তা ব্যবস্থা। জীবনের ঝুঁকি নিয়ে বেচাকেনা করছেন লাখ লাখ ক্রেতা ও ব্যবসায়ী। এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে উড়োজাহাজে আসন সংকট চরমে, ভাড়া বাড়িয়েছে এয়ারলাইন্সগুলো। রমজান মাসে তীব্র সংকটের আশঙ্কা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। পবিত্র রমজান উপলক্ষে ভোগ্যপণ্যের আমদানি বাড়াতে চট্টগ্রাম বন্দরে জাহাজ আসার পরিমাণ কয়েক গুণ বেড়েছে। বিশেষ করে ইন্টারন্যাশনাল মার্কেটে সব ধরনের ভোগ্যপণ্যের দাম কমে যাওয়ায় ব্যবসায়ীরা আমদানির পরিমাণ বাড়িয়ে দিয়েছেন। এ অবস্থায় বন্দরে জাহাজ এবং পণ্য জট এড়াতে দ্রুত পণ্য খালাসের ব্যবস্থা নিতে ব্যবসায়ীদের চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের সবশেষ তথ্য অনুযায়ী বন্দরের প্রধান জেটি এবং বহির্নোঙরে গড়ে ১০০-র বেশি জাহাজ অবস্থান করছে। শুধু বহির্নোঙরে রয়েছে ৭২টি জাহাজ। এর মধ্যে পণ্য খালাসরত ৫২টি জাহাজের অধিকাংশই ভোগ্যপণ্যবাহী। এর বাইরে খাদ্যপণ্যবাহী জাহাজ রয়েছে আরও ৭টি। বর্তমানে কোনো জাহাজ জট নেই এবং কন্টেইনার জটও নেই। বর্তমানে যে সকল খাদ্যপণ্যবাহী কন্টেইনার রয়েছে সেগুলো আমরা দ্রুত ডেলিভারিও দিচ্ছি। মূলত বাংলাদেশের ভোগ্যপণ্যের বাজার পুরোপুরি আমদানি নির্ভর, আর রমজান ও বাজেটের আগে আমদানির পরিমাণ কয়েক গুণ বেড়ে যায়। সেই অনুযায়ী গত ফেব্রুয়ারি মাস থেকে দেশে চলতি বছরের রমজানের ভোগ্যপণ্য আসতে শুরু করে। কিন্তু এবার আন্তর্জাতিক বাজারে তেল, চিনি, ছোলা এবং ডালের মতো সব ধরনের ভোগ্যপণ্যের বুকিং রেট মণপ্রতি $১০০ বেশি কমে গেছে। রমজানে যাতে কোনো কৃত্রিম সংকট সৃষ্টি না হয় সেদিকে আমরা সবাই দৃষ্টি দেব এবং কোনো অবস্থাতে যাতে সহনীয় পর্যায়ের বাইরে না যায়। মূল্য চড়া করার প্রবণতা থাকে তাহলে বাজার অস্থিতিশীল হবে। সেক্ষেত্রে আমাদের দাবি যে ভোগ্যপণ্যগুলি যত দ্রুত সম্ভব দ্রুত অ্যাসেসমেন্ট এবং দ্রুত খালাস করার জন্য বন্দর কর্তৃপক্ষ উদ্যোগ নেওয়া উচিত। এদিকে নতুন 6টি গেন্ট্রি ক্যান লাগিয়ে বন্দরে সক্ষমতা বাড়ানো হয়েছে, যে কারণে জাহাজ আসার পরিমাণ বাড়লো। জাহাজ জটের তেমন কোনো সংখ্যা নেই বলে দাবি বন্দর কর্মকর্তাদের। কোনো জাহাজ কিন্তু গড় অবস্থান 2 বা 3 দিনের বেশি নাই চট্টগ্রাম বন্দরে। সুতরাং পণ্য খালাসও সেরকমভাবে হচ্ছে এবং বন্দরের এফিসিয়েন্সি অনেক বেড়ে গেছে। দেশে রমজান মাসে 70 থেকে 80 হাজার মেট্রিক টন ছোলা, 2.5 লাখ মেট্রিক টন চিনি এবং 3.5 লাখ মেট্রিক টন ভোজ্য তেলের চাহিদা রয়েছে, যার পুরোটাই চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 2 বছর আগে এক পরিসংখ্যানে রাজধানীর 99% শপিং মল ও মার্কেট ভবন ঝুঁকিপূর্ণ বলে জানায় ফায়ার সার্ভিস। নিজের অজান্তেই জীবনের ঝুঁকি নিয়ে এমন ভবনে লাখ লাখ ক্রেতা ও ব্যবসায়ী করছেন বেচাকেনা। ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে বারবার সতর্ক করেও মিলছে না কোনো ফল। সাতিলা শারমিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মামুন। 2017 সালে পরিসংখ্যানেই ছিল রাজধানীর 48% শপিং মল এবং মার্কেট অতি ঝুঁকিপূর্ণ, বাকি 51% ঝুঁকিপূর্ণ। সন্তোষজনক মাত্র 5টি। এসব ভবনে অগ্নিকাণ্ড বা দুর্ঘটনার ইতিহাসও রয়েছে। তারপরেও কোনো উদ্যোগ এ অবস্থার পরিবর্তন করতে পারেনি। অগ্নি নির্বাপনের সরঞ্জাম ও মহড়ার অভাব প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়াচ্ছে। যখন এত কিছু বলার পরেও কাজ হচ্ছে না, এখন আমরা জনসাধারণের ইয়ের জন্য মিডিয়ার মাধ্যমে সবাইকে জানিয়ে দিচ্ছি এই মার্কেট হলো অগ্নি নিরাপত্তার জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এখন একটা ইন্ডিভিজুয়াল সচেতন লোক, হি শুড থিঙ্ক whether he should go inside the market or not. দোকান মালিকরা পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া জায়গা ছাড়তে রাজি নন। হাই রেজ বিল্ডিং হবে, আমাদের কোনো সমস্যা নেই। সমস্যা হলো আমাদের বসার জন্য একটু জায়গা দেব। এই 40 কোটি টাকা আপনি টেন্ডার করে নিচে ফাইলিং করে চলে যাবেন,
পরবর্তী উপরে কিভাবে আপনার কাজটা করবেন। একসঙ্গে যদি দুইটাই আপনি কল করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কস্টিংটা কি হচ্ছে, আমরা জানতে পারবো, আলোচনা করতে পারবো। এক সাইড করুক বহুতল ভবন, আমাদের ওইখানে বসায় দিয়ে ব্যবসা পরিচালনা করার সুযোগ দেন, তারপর আমাদের এইখানে ট্রান্সফার করুক বহুতল ভবন কইরা। এদিকে 2 সিটির মেয়র জানান, দোকান মালিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে নিরাপদ বহুতল ভবন নির্মাণের চেষ্টা চালানো হয়েছে। হয়তোবা আমাদেরকে সেখানে এনফোর্সমেন্টে যেতে হবে, সেখানে হয়তো আমাদেরকে আপনার আইন অনুযায়ী একটা কঠোর ব্যবস্থা ছাড়া আমাদের কোনো বিকল্প থাকবে না জানমাল রক্ষা করবার জন্য। রাজধানী মার্কেট বা শপিং মলগুলোতে শুধুমাত্র ব্যবসায়ী নয়, এখানে যারা আসেন সেই লাখ লাখ সাধারণ মানুষের জীবন কিন্তু রয়েছে ঝুঁকিতে। এখানে যারা আছেন তাদের মধ্যে আগুনের মহড়া এবং ঝুঁকিপূর্ণ যে পরিবেশ, তার থেকে উত্তরণের জন্য প্রয়োজন সবার একটি সমন্বিত উদ্যোগ। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জামদানির প্রেমে কলকাতা থেকে ঢাকা, তারপর রাজ্যের বিস্ময়। শাড়ির ভাঁজে ভাঁজে আবিষ্কার অনন্য বাংলাদেশকে। পহেলা বৈশাখ উপলক্ষে শুধু দেশীয় ক্রেতা নয়, ঢাকার শাড়ি নজর কাড়ছে বিদেশিদেরও। জুবায়ের ফয়সালের রিপোর্ট। পশ্চিমবঙ্গের গড়িয়াহাটের গৃহবধূ তিথি চক্রবর্তী ঢাকাইয়া জামদানি, টাঙ্গাইলের তাঁত কিংবা বাহারি সিল্কের শাড়িতে আয়নায় দেখছেন নিজেকে। না, কলকাতার কোনো শপিং মল নয়, এর দৃশ্য ঢাকার বেইলি রোডের। বৈশাখী উৎসবকে বাঙালিয়ানায় রাঙাতে প্রথমবার বাংলাদেশে এসেই প্রেমে পড়ে গেলেন বাংলাদেশি শাড়ির। আমার বাংলাদেশেই প্রথম আমার আসা। দুটি দেশের কালচার তো একই, মাতৃভাষা আমাদের বাঙালি, বাংলা। কাটওয়ার্কের কাজ আমি চট করে কলকাতায় এখনো দেখিনি। ওনারা বেনারসি দেখালেন, তো আমি তো বুঝতেই পারলাম না যে ওখানকার বেনারসি না আমাদের কলকাতার বেনারসি, কারণ একদম একই লাগলো দেখতে। ঢাকাই জামদানি, যেটার জন্য মহিলারা বেশিরভাগ এখানে আসেন, এটার একটা বৈশিষ্ট্য আছে। হ্যান্ডলুমের যে শাড়িগুলো এত দক্ষতার সঙ্গে বানানো হয়, সো খুব সুন্দর। বাংলাদেশে যেভাবে বৈশাখী সেলিব্রেশন করা হয়, কলকাতাতেও করা হয় না। গেল বছরে বৈশাখী উৎসব উদযাপনে দেশে লেগেছে রুচি বদলের হাওয়া। দাম একটু বেশি হলেও শুধু বৈশাখ কেন্দ্রিক নয়, শাড়ি কেনার ক্ষেত্রে অন্য উপলক্ষকেও সমান গুরুত্ব দিচ্ছেন ক্রেতারা। মানুষের একটা অ্যামাউন্টের মধ্যে সীমাবদ্ধ ছিল যে একদিনের জন্য পরবো 700, 800, 1000, 1200, এখন সেটা কিন্তু না। এখন দেখা যায় 4000, 5000 টাকা দামের শাড়িও মানুষ কিনছে। এক কালারের ভিতরে চওড়া পাড় জামদানি, সেটার মধ্যে কিছুটা নতুনত্ব আসছে। এবছর নতুন ধাঁচের কারুকাজ আর উন্নত মানের ফেব্রিক্সে বাড়তি নজর দিয়েছেন কারিগররা। তবে প্রায় একই সময়ে বৈশাখী উৎসব আর রমজান আসায় 2 পর্বের বিক্রি কিছুটা কমে আসবে বলেই মনে করছেন বিক্রেতারা। শবে বরাত আর পয়লা বৈশাখ 1 সপ্তাহ ডিফারেন্স। অনেক ধরনের ডিজাইন আমরা তৈরি করছি, এখনো আমাদের পুরোপুরি সব ডিজাইনগুলো শোরুমে আসে না। প্রতি বছরই চেঞ্জ আসতেছে। জামদানি শাড়ি, সিল্ক শাড়ি, কাতান শাড়ি, অপেরা, এগুলো আপনার জামদানি শাড়িগুলো খুব হিট করতেছে আমাদের। বাংলা বর্ষবরণের ক্ষণে ঢাকার বাজারে বিভিন্ন ধরনের শাড়ির দাম এবার রয়েছে 1 থেকে 5,000 টাকার মধ্যেই। প্রায় সব শোরুমেই শাড়িতে ক্রেতারা পাচ্ছেন নানা অঙ্কের মূল্য ছাড়ও। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে উড়োজাহাজে আসন সংকট চরম আকার ধারণ করেছে। এই অজুহাতে 2 থেকে 3 গুণ ভাড়া বাড়িয়েছে দেশি বিদেশি সব এয়ারলাইন্স। এতে বেশি বিপাকে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী শ্রমিকরা। যথাসময়ে যেতে না পারায় অনেকে চাকরি হারানোর ঝুঁকিতে আছেন। ফ্লাইটের সংখ্যা না বাড়ালে রমজান মাসের সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। জীবিকার তাগিদে প্রতিদিনই সৌদি আরব, জর্ডান, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন বিপুল সংখ্যক বাংলাদেশি। সৌদি আরবে কর্মী নিয়োগ ও দুবাইয়ের ভিসা উন্মুক্ত হওয়ায় বেড়েছে এই হার। সেই সঙ্গে বেড়েছে ওমরা, হজ করতে যাওয়া যাত্রীর সংখ্যাও। এই অবস্থায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে বিমানের আসন সংকট ও ভাড়া বাড়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন চাকরি ভিসায় মধ্যপ্রাচ্যগামী শ্রমিকরা। যথাসময়ে যেতে না পারায় বাতিল হয়ে যাচ্ছে অনেকের ভিসা। আমি যেতে চাচ্ছি সৌদি, আমার টেলিং ভিসা সবই রেডি, শুধু টিকিটের জন্য যেতে পারছি না। আমার ভিসার মেয়াদ আছে আর 7 দিন। যদি আমি এই 7 দিনের মধ্যে না যেতে পারি তাহলে ভিসা মালিককে ক্যান্সেল করে দেবে। 23 থেকে 24,000 বা 25,000 টাকা দিয়ে মধ্যপ্রাচ্যের টিকিট কাটতাম, সেটা এখন 55 থেকে 60,000 টাকা। এটা কোনোভাবেই কোনো কোম্পানির মাধ্যমে বা কোনো কর্মীর পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না। 1 বছরে 3টি বিদেশি এয়ারলাইন্স বাংলাদেশ থেকে ফ্লাইট গুটিয়ে নেওয়ার পর সম্প্রতি জেট এয়ারওয়েজেরও ফ্লাইট বন্ধ হওয়ায় এই সংকট। দাবি এয়ারলাইন্সগুলোর, বাড়তি চাহিদার অজুহাতে এয়ারলাইন্সগুলো অযৌক্তিকভাবে ভাড়া বাড়াচ্ছে, অভিযোগ হাব ও আটাবের। ওমরা যাত্রীদের বিমান ভাড়া এত হওয়া সমীচীন নয়, কারণ এই ক্ষেত্রে তো এয়ারলাইন্সগুলিকে, ফ্লাইটগুলিকে এক পথে খালি আসতে হয় না।
এয়ারলাইন্সগুলি অনেক সময় মনোপলি করতে চায়। সিচুয়েশনটা খুবই ক্রিটিক্যাল। রমজানে ওমরার প্যাসেঞ্জার আরো বেড়ে যাচ্ছে। এটাকে এখন থেকে যদি এক্সট্রা ফ্লাইট বা ক্যাপাসিটি বিল্ড আপ না করা হয়, নতুন নতুন ফ্লাইট না দেওয়া হয়, তাহলে এইটা আরো ভয়াবহ আকার ধারণ করবে। সংকট নিরসনে মধ্যপ্রাচ্যে বেশি আসনের উড়োজাহাজ চালানো হচ্ছে দাবি করে বাংলাদেশ বিমান বলছে, চলতি এপ্রিল ও মে মাসে বহরে আরও 2টি উড়োজাহাজ যুক্ত হলে ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে। এটাকে মোকাবেলা করবার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তার বহরে থাকা যে কটি জাহাজ আছে সেগুলিকে দিয়ে পুনর্বিন্যাস করে আমরা কোনো কোনো রুটে আমরা বেশি আসনে উড়োজাহাজ অপারেট করছি। চলতি এপ্রিল মাসের মধ্যে আমাদের বহরে একটি বোয়িং 737-800 উড়োজাহাজ সংযুক্ত হবে। আগামী মে মাসে আরও একটি উড়োজাহাজ আমাদের বহরে সংযুক্ত হবে। মধ্যপ্রাচ্যগামী বিভিন্ন গন্তব্যে আমাদের যে যাত্রী আসন সংকট রয়েছে সেটা কিছুটা হলেও আমরা মোকাবেলা করতে পারব। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিদিন বিভিন্ন এয়ারলাইন্সের 25টিরও বেশি ফ্লাইট মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে যায়। হাজেরি শিউলি, সময় সংবাদ, ঢাকা। মৌসুমের শুরু থেকে কখনো কুয়াশা আবার কখনো কড়া রোদ, মাঝে মধ্যে শিলাবৃষ্টি, আবহাওয়ার এমন বৈরী আচরণের রাজশাহীর বাগানগুলোতে ঝরে পড়ছে আমের গুটি। তাই আম উৎপাদনের প্রত্যাশিত লক্ষ্য পূরণ নিয়ে শঙ্কায় বাগান মালিকরা। তবে এতে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ দেখছেন না ফল গবেষকরা। রাকিবুল হাসানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন হাবিবুর রহমান পাপ্পু। মৌসুমের শুরুতে রাজশাহীর বাগানগুলোতে আসে আমের আগাম মুকুল। যত্ন আর পরিচর্যায় জেলার 18,000 হেক্টর বাগানের মালিকদের স্বপ্ন যেন গুটি বাঁধে গাছের ডালে ডালে। কিন্তু চৈত্রের শুরুতে শিলাবৃষ্টি, কখনো সূর্যের প্রখর তাপে পুড়েছে রাজশাহীর আম বাগানগুলোর মুকুল, ঝরে পড়েছে গুটি। প্রকৃতির এমন বিরূপ আচরণে প্রত্যাশিত উৎপাদন নিয়ে শঙ্কিত বাগান মালিকরা। রোদের যে তাপ, এই গরমের আবহাওয়ার জন্য গুটি পড়ে যাচ্ছে, কারণ নিচে তো রস নাই, যেহেতু বৃষ্টি নাই, বৃষ্টি না থাকার জন্য হয়তো মুকুল গান টিকছে না। এই নিয়ে অনেক চিন্তিত। এখন শেষ পর্যন্ত বলা যাচ্ছে না যে আমের ফলাফল কি হতে পারে। যেগুলো পরামর্শ দেওয়া দরকার ছোটখাটো, এগুলো আমরা কৃষকদেরকে প্রতিনিয়ত দিচ্ছি, যাতে কৃষকরা এবার ফলনটা ভালো পেতে পারে। শঙ্কা আরো বাড়িয়েছে আবহাওয়া অফিসের পূর্বাভাস। এতে বলা হয়েছে, রাজশাহীতে চৈত্রের শুরুর দিকের 35 ডিগ্রি তাপমাত্রা আবহাওয়ার বৈরিতারই ইঙ্গিত দেয়। বরেন্দ্র অঞ্চল, আমাদের পাশে পদ্মা নদী, এর একটা এফেক্ট আছে, কারণ সেখানে বালুকণা প্রতিনিয়ত উত্তপ্ত হচ্ছে। শুষ্কতার কারণে এখানে প্রতি বছরই তীব্র গরম অনুভূত হয় এবং এবারও তীব্র গরম অনুভূত হবে। এই অবস্থায় শঙ্কা দূর করতে বাগান মালিকদের সহায়তায় নানা পরামর্শ দিচ্ছেন ফল গবেষকরা। প্রতি লিটার পানিতে 20 গ্রাম ইউরিয়া দিয়ে যদি মটরদানা সাইজের আমি স্প্রে করা হয়, তাহলে কিন্তু গুটি ঝরা অনেক রোধ হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় 2,13,426 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। আবহাওয়া অনুকূলে থাকার পাশাপাশি পোকামাকড়ের প্রকোপ না থাকায় দিনাজপুরের হিলিতে গম চাষে প্রত্যাশা মতো ফলন পেয়েছেন চাষিরা। উপজেলায় বিঘা প্রতি 10 থেকে 12 মণ গম উৎপাদন হয় বেশ খুশি কৃষক। এতে আবাদ খরচ উঠে আসার পাশাপাশি আগামী মৌসুমের জন্য উন্নতমানের বীজ সংরক্ষণ করা সম্ভব হবে বলে মনে করেন তারা। স্থানীয় কৃষি অফিস বলছে, চলতি বছর শুধু হিলিতেই 150 হেক্টর জমিতে চাষ করা হয়েছে কয়েক জাতের গম। এই জমিটা পরিত্যক্ত জমি, আমরা গম লাগাইছি, আশা করি গম খুব ভালো হয়েছে, রোগ টোক নাই, আশা করছি বিঘা প্রতি 14-15 মণ নামতে পারে। এবারে গম লাগাইছি, গমও ভালো হয়েছে, গমের দামও ভালো। খরচা হয়েছে প্রচুর, কিষানের দাম বেশি, সবকিছুর দাম বেশি, এজন্য যদি আমাদের গমের দামটা একটু যদি চাহিদা বেশি হয়, তাহলে আমরা কৃষকরা লাভজনক হতে পারব। এদিকে আবহাওয়া ভালো থাকায় মেহেরপুরে এবার রসুনের ভালো ফলন হয়েছে। বিঘা প্রতি 50 থেকে 60 মণ ফলন পাচ্ছেন তারা। তবে রসুনের বাজার দরে হতাশ চাষিরা। তাদের অভিযোগ, ভারতীয় রসুন দেশের বাজার দখল করে নেয়, ভালো দাম পাচ্ছেন না তারা। 1 বিঘা জমিতে রসুন চাষে 25 থেকে 30 হাজার টাকা খরচ হলেও তা বিক্রি করে উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছেন কৃষকরা। কৃষি বিভাগের হিসাবে জেলায় এবার 750 হেক্টর জমিতে রসুনের আবাদ হয়েছে। 50 থেকে 60 মণ ফলন পাচ্ছি, কিন্তু বাজারে বেচা কেনা দাম পাচ্ছিনি। খরচ করার পর যদি রসুনের দাম না পাওয়া যায়, তাহলে তো আর রসুন চাষ করে লাভবান হওয়া যাবে না। অনেক জায়গা থেকে আমরা ধার দিনা করে থাকি, কিন্তু এখন যে বর্তমানে রসুনের বাজার, আমাদের সেই ধার দিনাটাই শোধ হচ্ছে না। সরকার বিভিন্ন দিক থেকে রসুনের আমদানি করাতে আমাদের রসুনের দাম পাচ্ছি না। এখন তো রসুনের মৌসুম,
এই জন্য সংরক্ষণ করার জন্য আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। রসুন সংরক্ষণ কিন্তু তুলনামূলকভাবে সহজ। আমরা লাক্সই প্রযুক্তিতে গ্রামে গঞ্জের কৃষকরা যাতে সহজেই এটা সংরক্ষণ করতে পারেন আমরা পরামর্শ দিচ্ছি, এবং এইভাবে যদি রেখে দেওয়া যায় তাহলে এটার মানে যখন সিজন থাকবে না তখন ভালো দাম পাওয়া যাবে। সুন্দরবনে 1 এপ্রিল থেকে মধু আহরণ শুরু হয়েছে। আগামী 15 জুন পর্যন্ত বাওয়ালিরা বন বিভাগ থেকে অনুমতি নিয়ে মধু সংগ্রহ করতে পারবেন। চলতি মৌসুমে সাতক্ষীরা রেঞ্জে 3000 মন মধু ও 1000 মন মোম আহরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাতক্ষীরার শ্যামনগরের বুড়িওগালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ে মধু আহরণ মৌসুমের উদ্বোধন করা হয়। সুন্দরবন পশ্চিম বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জ মধু আহরণ মৌসুমের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সিটি ইকোনমিক জোন সহ 11টি অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মুহূর্তে ভিডিও কনফারেন্সে শিল্প মালিকদের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী। সরাসরি চলে যাচ্ছি সেখানে। লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বস্ত্র পাট মন্ত্রী জনাব গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এমপি মহোদয়। আর উপস্থিত রয়েছেন এই সিটি গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ ফজলুর রহমান, সম্মানিত পরিচালক বৃন্দ, বেজার কর্মকর্তা বৃন্দ, উপস্থিত বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক বৃন্দ, আমাদের উপজেলা নির্বাহী অফিসার রূপগঞ্জ, মেয়র রূপগঞ্জ এবং উপজেলা চেয়ারম্যান রূপগঞ্জ সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, শিল্পোদ্যোক্তা, স্থানীয় জনগণ, সুধী সমাজ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং সাংবাদিক পেশাজীবী ভাই ও বোনেরা এবং বিভিন্ন পর্যায়ের শ্রমিকরা রয়েছেন যারা স্থানীয় পর্যায়ে এই ইন্ডাস্ট্রিতে কাজ করে থাকেন এবং পাশে অনেকগুলি আমাদের ইন্ডাস্ট্রি রয়েছে যেখানে কাজ করেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সদয় অনুমতি পেলে আমি তাদের মধ্য থেকে যে কাউকে আপনার সাথে কথা বলার সুযোগ করে দেব, আপনার সদয় অনুমতি প্রার্থনা করছি। জি, এটা হচ্ছে সিটি ইকোনমিক জোন, তো সিটি গ্রুপের যিনি তাকে দেন চেয়ারপারসন, সিটি গ্রুপের চেয়ারম্যানকে দেন। আমি স্যার মাননীয় প্রধানমন্ত্রী, আমি চেয়ারম্যান মহোদয়কে দিচ্ছি, ফজলুর রহমান, সিটি গ্রুপ। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। দেশে ইকোনমিক জোন প্রতিষ্ঠার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আইন করেছেন, জোন প্রতিষ্ঠার অনুমতি ও লাইসেন্স দিয়েছেন। অন স্টপ সার্ভিসের মাধ্যমে বিনিয়োগের সুযোগ সুবিধা, গ্যাস, বিদ্যুৎ, রোড, আইপি ইস্যু করার সহজতর করেছেন। ফলে আমরা সিটি ইকোনমি জোন প্রতিষ্ঠা করে সেখানে শিল্প স্থাপন করতে সক্ষম হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী ও তার সরকারকে এই জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সিটি ইকোনমি জোনে আমরা প্রায় 5,000 কোটি টাকা বিনিয়োগ করেছি। আরো 15,000 কোটি টাকা বিনিয়োগ করার জন্য পরিকল্পনা করেছি। বর্তমানে আমরা আনুমানিক 8,000 লোকের কর্মসংস্থান করেছি। এর মধ্যে প্রায় 1,000 মহিলা কর্মী আছেন। ইকোনমি জোনের কাজ সম্পন্ন হলে আরো প্রায় 12,000 লোকের কর্মসংস্থান হবে আশা করি। আমাদের শিল্পের মাধ্যমে আমরা দেশের উন্নত মানের নিরাপদ খাদ্যের ব্যবস্থা করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। অনেক ধন্যবাদ আপনাকে যে আপনারা যে এত বিনিয়োগ করেছেন এবং আমরাও সুযোগ সৃষ্টি করে দিয়েছি। সেখানে আমিও একটা জিনিস চাই আপনাদের কাছে যে আগামী রোজা সামনে, এই রোজার সময় এখানে যেন চিনির সমস্যা না হয়, তেলের সমস্যা না হয়, ডাল ছোলা কোনো কিছু সমস্যার জন্য না হয়, সেটা চাই যে রোজার সময় সব জিনিসের দাম যেন কম থাকে এবং মানুষ যেন ভালোভাবে রোজাটা করতে পারে। এই বিষয়ে নিশ্চয়ই আপনি একটু ভালোভাবে লক্ষ্য রাখবেন। সবসময় সহযোগিতা করে যাচ্ছেন, আগামী তো করবেন আমি এটা আশা করি। অনেক ধন্যবাদ। এখানে আর আমরা আর কারো কিছু বলার আছে? আর আমাদের শ্রমিকরা কাজ করছে, কর্মসংস্থান হচ্ছে। ধন্যবাদ। মন্ত্রী তো কালকে রাত্রেই কথা বললাম মন্ত্রীর সাথে, আজকে বলার দরকার আছে?
কালকে একটা সন্ধ্যায় বসি, বলার জন্য কালকে সন্ধ্যায় কথা বললাম, মন্ত্রী সচিব দুজনকে নিয়ে মিটিং করছি সন্ধ্যায়। কিছু বলবে? একটা শব্দ, একটা লাইন। বঙ্গবন্ধুর বাংলাদেশে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করে যাচ্ছেন। আমি নিজেও কিন্তু শিল্পের সঙ্গে জড়িত, এই জন্য একটু কথা বলতে যাচ্ছি। কারণ হলো আপনি যে শিল্প বিপ্লব ঘটিয়েছেন, এই শিল্প বিপ্লব ঘটিয়েছেন এবং ঘটাতে যাচ্ছেন, এবং সেই শিল্প বিপ্লব ঘটাতে হলে যে প্রথমটি কাজটি করা দরকার সেটা হলো বিদ্যুৎ বিপ্লব। বিদ্যুৎ ছাড়া কিন্তু শিল্প হয় না। আপনি প্রথমেই আমরা 8 সালের আগে দেখেছি আমরা খালি লোডশেডিং 8 সালে এসেই আপনি কুইক রেন্টাল করেছেন, রিস্ক নিয়ে করেছেন, কিন্তু রিস্ক নিয়ে কুইক রেন্টাল নিয়ে সাকসেসফুল হয়েছেন। তারপর মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী বিদ্যুৎ প্রকল্পগুলি নিয়েছেন। এখন দীর্ঘমেয়াদী প্রকল্প থেকে আমরা প্রোডাকশন পাচ্ছি। এই দীর্ঘমেয়াদী প্রোডাকশন হওয়াতে আমরা শিল্প কারখানাগুলি নতুন নতুন শিল্প কারখানা আসছে এবং যারা শিল্পের সঙ্গে জড়িত তার সেই শিল্পগুলি এক্সপানশন করছেন বলে আজকে ইকোনমিক জোনগুলি আপনি ঘটিয়ে ফেলেছেন। অনেক ধন্যবাদ। এই শিল্প বিপ্লব ঘটানোর ফলে আমরা যে স্বপ্ন দেখছি, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন 41 সালের মধ্যে আমরা উন্নত বিশ্বে যাব। আমার বিশ্বাস 41 আপনি যে জোরে হাঁটছেন 41 সালে আগেই হয়তো আমরা সেই উন্নত বিশ্বে পৌঁছতে পারবো। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। জি ধন্যবাদ। আপনার রূপগঞ্জের তো রূপই বদলে গেছে, এখন রূপগঞ্জ অপরূপ হয়ে যাচ্ছে, তাই না? রূপগঞ্জের অপরূপ হয়ে গেছে। ধন্যবাদ। আমরা একটা জেলায় যাই। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। রূপগঞ্জ প্রান্তে সংযুক্ত মাননীয় মন্ত্রী এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ, এ পর্যায়ে আমরা যাব যমুনার অপর। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সিটি ইকোনমিক জোন সহ 11টি অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মুহূর্তে ভিডিও কনফারেন্সে শিল্প মালিকদের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময় অ্যাপ।